শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের দাবির মুখে বিআরটিসি বাসের ভাড়া 50% কমানোর সিদ্ধান্ত 1 ডিসেম্বর থেকে কার্যকর। চট্টগ্রামের সাগরিকায় রাসায়নিক কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। টিসিবিতে নিত্যপণ্যের যোগান বাড়াতে ক্রেতাদের আহ্বান, ডিলাররা ঘাটতির অভিযোগ করলেও কর্তৃপক্ষের অস্বীকার। করোনা মোকাবেলায় আফ্রিকার 6 দেশের সাথে যুক্তরাজ্যের বিমান যোগাযোগ বন্ধ, পর্তুগালে ঢুকতে ভ্যাকসিন কার্ড বাধ্যতামূলক। এবং মুশফিক লিটনের পার্টনারশিপে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথম সেশনের ব্যাটিং বিপর্যয় কাটালো বাংলাদেশ, ইনিংসে 100 রানের গন্ডি পার। আনোয়ার শীট দামে কম, টিকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেলে অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের জন্য সারা দেশে বিআরটিসি বাসের ভাড়া 50% কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, 1 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ওবায়দুল রশিদের রিপোর্ট। জ্বালানি তেলের দামের পর বাড়ে বাস ভাড়াও, আর এরপর থেকেই বাস ভাড়া অর্ধেকের দাবি নিয়ে সড়কে নামেন শিক্ষার্থীরা। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে স্টেক হোল্ডারদের সাথে বৈঠকও করেছে বিআরটিএ। তবে বৈঠকে বেসরকারি বাস মালিকরা শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নেওয়ার বিষয়ে রাজি হয়নি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তার বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে বলেন, আওয়ামী লীগ সরকার যৌক্তিক যে কোনো দাবি বাস্তবায়ন করে। পরিবহন ভাড়ায় কনসেশন তথা হাফ পাসের জন্য শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রে বাস ভাড়া 50% কমানোর সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। অর্থাৎ শিক্ষার্থীরা 50% ভাড়ায় যাতায়াত করতে পারবে। মন্ত্রী জানান, দ্রুতই এ বিষয়ে বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে। ভ্রমণকালে ছাত্রছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সাথে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে। সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত শিক্ষার্থীগণ বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে এ কনসেশন সুবিধা পাবেন। তবে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দিনে এ কনসেশন প্রযোজ্য হবে না। বেসরকারি বাস মিনিবাসে চলাচলে শিক্ষার্থীদের ছাড় দেওয়ার বিষয়টি নিয়ে শনিবার বিআরটিএতে যে আলোচনা হবে, সেখানে সামাজিক দায়বদ্ধতা এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সংবেদনশীল থেকে পরিবহন মালিকরা ইতিবাচক সিদ্ধান্ত নেবেন বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর 12:15টার দিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের 12টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রাজীব আহমেদের রিপোর্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে হোমল্যান্ড নামে একটি কারখানায় সকালে আগুন লাগে। রাসায়নিক কেমিক্যালের মজুদ থাকায় এর কয়েক মিনিট পরই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্টেডিয়ামে বাংলাদেশ পাকিস্তানের টেস্ট ম্যাচে দায়িত্ব পালন করা ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সাথে অন্য ইউনিটগুলো যোগ দেয়। গভর্নমেন্ট ফায়ার সার্ভিস আসার আগে আমরা আমাদের নিজস্ব শক্তি থেকে আগুন নিভানোর প্রচেষ্টা চালাইছি। ইতিমধ্যে স্টেডিয়ামে খেলা চলা কারণে যে এক্সট্রা একটা ফায়ার সার্ভিস ছিল, ওরা আসার সাথে সাথে কিছুটা সংযোগ দিছে। মালিকপক্ষ বলছে, ভূমিকম্পের কারণে বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দিতে পারে। সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছেন তারা। রাসায়নিকের এই কারখানায় বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 1.5 ঘন্টার মতো সময় লেগে যায়।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। রাজীব আহমেদ, চ্যানেল আই। রাজধানীর বেইলি রোডে বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কায় আহত ব্যাংকার ফখরুল হাসান ও তার 6 মাস বয়সী শিশু সন্তানের শারীরিক আঘাত কাটিয়ে উঠতে 3 মাসের বেশি সময় লাগতে পারে। দুর্ঘটনা ঘটানো প্রাইভেট কারের চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মাসুর শাকিলের রিপোর্ট। গত শুক্রবার বিকেলে ব্যাংকার ফখরুল হাসান ও তার 6 মাস বয়সী শিশু সন্তান ইব্রাহিম মোহাম্মদকে নিয়ে বেড়াতে বের হয়েছিলেন। রিক্সা করে যাওয়ার সময় বেইলি রোডে প্রাইভেট কার সজোরে ধাক্কা দিলে শিশু সন্তান সহ রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন। এখন আমার ডান হাতের ব্যথা তো প্রচণ্ড আছে এখনো, কারণ ওই পুরোপুরি প্লাস্টার এখনো করা হয় নাই। সিটি স্ক্যান রিপোর্টে আসছে, ডাক্তারকে দেখাইছি, তো আমার হাতের এখানে মানে অনেকটুকু গভীর ক্ষত আছে। গত শুক্রবারে আমার ছেলেটা কত সুস্থ ছিল, আমার হাজবেন্ড সুস্থ ছিল, আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়ার পর বসুন্ধরা যাব ভাবছিলাম, আমার ছেলের জন্য ওয়াকার কিনবো। তো আজকে তো আমার ছেলে ওয়াকারে আর হয়তো বসতেই পারবে না, ওর পাটা ঠিক হতে হতে তো ওর হাঁটার সময়ই চলে যাবে। গাড়ির চালক একজন কিশোর, পুলিশ তাকে গ্রেপ্তারও করেছে। বকে যাওয়া কিশোরদের রাস্তায় বেপরোয়া গাড়ি চালানো ও দুর্ঘটনা ঘটানো বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। তার বাবা আইনজীবী হওয়ার কারণে এর বিচার হয় নাই, সে পার পেয়ে গেছে। যদি আজকে পার পেয়ে যায় তাহলে সে ওই ঘটনা আমাদের সাথে যা ঘটছে, আমরা তো আল্লাহর রহমতে কোনো রকম বেঁচে গেছি, ভবিষ্যতে তো আরো অনেক বড় দুর্ঘটনা সে ঘটাইতে পারে। যদি আজকে শাস্তি হয় একটা দৃষ্টান্তমূলক, তাইলে বাকিরা সবাই ভয় পাবে যে আমাদের ঘটনার পরেও ছেলেরা আরো রেস করে নিজেরা মারা গেল। তো এরকম ঘটছে বেইলি রোডে যারা যায় বা ওইদিকে রমনা পার্কে ওইদিকে, ওরা অনেকেই বলতেছে যে এরকম ওরা প্রায় রেস করতো। রাজধানীতে কিশোরদের এমন বেপরোয়া গাড়ি চালানো ও দুর্ঘটনা ঘটানো সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আরো বেড়ে যায়। আমার বাচ্চাটা এই যে সারাক্ষণ এখানে ছুটোছুটি করতে, যে আজকে চেয়ারে বসেও খেতে পারতেছে না, কোনো খেলনা দিয়ে খেলতে পারছে না, এর যে আসলে কষ্টের কিছু নেই। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। শুধু তেল, ডাল, চিনি নয়, নিত্য প্রয়োজনীয় আরো পণ্য সংযুক্ত করে টিসিবির বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহে ঘাটতি রয়েছে অভিযোগ করেছেন ডিলাররা। তবে বাজারে থাকা পণ্য ও পাইপলাইন মিলে কোনো ঘাটতি নেই বলেছে টিসিবি। রোকসানা আমিনের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। স্বল্প আয়ের মানুষের জন্য ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করে নিম্ন ও মধ্য আয়ের ক্রেতাদের আস্থা অর্জন করেছে সরকারের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। গবেষণা বলছে, করোনা মহামারীর সময় নতুন করে দারিদ্র্যের তালিকায় যুক্ত হয়েছেন প্রায় 3.5 কোটি মানুষ। সুলভ মূল্যে টিসিবির পণ্য কিনতে রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে এভাবেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় থাকেন নিম্নবিত্তের কাতারে চলে যাওয়া মানুষ। সদায়ের অনেক দাম, আমরা চলতে পারতাছি না, মালিক আমাকে বেতন বাড়ায় না। 10টা বাজে আসার কথা, এই যে আসতে 11টা, 11:30, 12টা এরকম আসে। আপনি কয়টা থেকে দাঁড়ানো? আমি সকাল 9টা থেকে। একটা পাইলে আরেকটা পাওয়া যায় না, এখন কিছুক্ষণ দিবে, তারপরে দেখা গেছে কিছুক্ষণ পর নাই। যে সরকার যেন টিসিবি আরো একটু বাড়াইয়া দেয়, আমরা যেন জনগণ সবাই পাই। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি আমাদের গরিবের মাঝে আরো বেশি আইটেম বাড়ায় দেয়, তাহলে আমরা সবাই উপকৃত হব। আরো বাড়ানো উচিত, একটা পণ্য বাড়াইলে ভালো হয়। ডিলাররা বলছেন, করোনার শুরু থেকেই টিসিবির নিত্যপণ্যের ট্রাকের সামনে লাইন দীর্ঘ হচ্ছে। চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করি দিতে, কিন্তু সম্ভব হয় না। আমাদের বরাদ্দের পরিমাণটা কিছুটা কম তুলনামূলক, তো যার কারণে হচ্ছে যে আমরা যখনও আমাদের শেষ হয় সম্পূর্ণ প্রোডাক্ট, তখনও দেখা যায় যে অনেক মানুষ পায় না। আমাদের যে নির্ধারিত খরচ সেটা তো এখনও রয়েই গেছে ফিক্সড, কিন্তু আমাদের বরাদ্দটা কম হওয়ার কারণে আমাদের যে দিন শেষে যেই লাভটা সেটা অনেকটা কমে গেছে। তেল, চিনি, মসুর ডাল ও পেঁয়াজ এই 4টি পণ্যের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে জানালেন টিসিবির মুখপাত্র। প্রতিটি ট্রাকে প্রতিদিন আমরা আপনার 1700 থেকে 1800 কেজি করে পণ্য দিচ্ছি। ভবিষ্যতে এটা আরও বৃদ্ধি করা হবে। আমাদের কাছে ট্রাকে দেওয়ার জন্য যে পরিমাণ পণ্য দরকার সেটা আমাদের কাছে যথেষ্ট মজুদ আছে। এই মজুদের সাথে পাশাপাশি আমাদের পাইপলাইনেও যথেষ্ট পণ্য আছে, অর্থাৎ ঢাকা সিটির সব জায়গায় চাহিদা, কারণ এত ঘনবসতি। আমরা প্রায় 100টি ট্রাকের মাধ্যমে ঢাকা সিটিতে বিলি করি, যেখানে অন্যান্য বিভাগে শহরে আমরা 10 থেকে 12টি বা 15টি ট্রাকের মাধ্যমে করে থাকি। বর্তমানে রাজধানী সহ সারা দেশে টিসিবির 400 থেকে 450 ট্রাক থেকে প্রতিদিন স্বল্প মূল্যে পণ্য সেবা নিচ্ছেন প্রায় 5,40,000 মানুষ। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।
ইউরোপের পাশাপাশি আফ্রিকার বিভিন্ন দেশে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় আফ্রিকার 6টি দেশের সাথেও বিমান যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। আক্রান্ত রুখতে আবারও চলাচলে বিধিনিষেধ কার্যকর করেছে পর্তুগাল। দেশটিতে ঢুকতে ভ্যাকসিন কার্ড ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। আবারও করোনায় আক্রান্তের হার বাড়তে শুরু করেছে বিভিন্ন দেশে। ইউরোপে আকস্মিক সংক্রমণ বাড়তে শুরু করার পরেই অতিরিক্ত সচেতন হতে শুরু করেছে দেশগুলো। ইউরোপের দেশগুলোর মধ্যে চেক রিপাবলিক, ক্রোয়েশিয়া, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর হার। আফ্রিকার দেশগুলোতেও সংক্রমণ মৃত্যুর হার বেড়ে যাওয়ায় দক্ষিণাঞ্চলের আফ্রিকান 6টি দেশ থেকে সরাসরি যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য এবং ইসরায়েল। চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিলোস জেমান আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 1 মাসের মধ্যে দ্বিতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কানাডিয়ান সঙ্গীত তারকা ব্রায়ান অ্যাডামস। বিমানে করে ইটালির মিলানে আসার পর করোনায় আক্রান্ত হন তিনি। আক্রান্ত রুখতে আবারও চলাচলে বিধিনিষেধ কার্যকর করেছে পর্তুগাল। দেশটিতে ঢুকতে হলে ভ্যাকসিন কার্ড এবং মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তেমনি স্লোভাকিয়াতে আবারও চালু হয়েছে 2 সপ্তাহের লকডাউন। এত কিছুর পরও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ব্রাজিলের করোনা পরিস্থিতি। এখনও প্রতিদিন 300-রও বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন সেখানে। ইলিয়াস কমল, চ্যানেল আই। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে 6.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর 6:45টার দিকে এই ভূমিকম্প হয়। যুক্তরাষ্ট্রের ভূমিকম্প পর্যবেক্ষক সংস্থা USGS এর ওয়েবসাইটে জানানো হয়েছে, বাংলাদেশ সময় ভোর 5:45 41 সেকেন্ডে 6.1 মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের হাকা থেকে 20 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং ভূপৃষ্ঠের 42 কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পে দেশে অথবা দেশের বাইরে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সময়ে নানা দেশকে কৌশলে চাপে রাখে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন কার্গো টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, আমাদের সহনশীলতা বাড়াতে হবে। এ নিয়ে আমাদের কিছু দুর্বলতা আছে। সে সময় সিলেটের জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এইখান থেকে ডাইরেক্ট ফ্লাইট যাবে। আমরা ইতিমধ্যে তো 2 জায়গায় ডাইরেক্ট যাচ্ছে, লন্ডনে আর ম্যানচেস্টার। লন্ডন ম্যানচেস্টার আবার কোভিডের। আমাদের সহনশীলতা বাড়াতে হবে, একে অপর প্রতি শ্রদ্ধাবোধ বাড়াতে হবে। আমরা আমাদের গণতন্ত্র টিকু, কে দাওয়াত দিল না দিল এটা সেকেন্ডারি। এগুলো নিয়ে আপনার অত দুশ্চিন্তায় কেন? বরং আপনি বড় চিন্তা করা উচিত যে আগামীতে আমাদের দেশে যখন নির্বাচন হয় যাতে একটি লোক না মারা যায়, সেইটার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। আমাদের কোথাও যদি ব্যর্থ হয় আমরা নিশ্চয়ই সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে বাংলাদেশের নতুন মৌসুমের ICC টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু হয়েছে। লাল সবুজের হয়ে টেস্ট অভিষেক হয়েছে ব্যাটার ইয়াসির আলী রাব্বির। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের প্রথম দিনের প্রথম সেশনটা ভালো যায়নি। প্রথম 8 ওভারে 2 ওপেনার সাইফ হাসান ও সাদমান ইসলামকে হারিয়েছে টিম টাইগার্স। সাদমান, সাইফ ও শান্ত 3 টপ অর্ডার ব্যাটারি 14 রান করে আউট হয়েছেন। 49 রানে 4 উইকেট হারানোর পর মুশফিক ও লিটন দাসের বড় পার্টনারশিপে বাংলাদেশের স্কোর 100 রানের কোটা পেরিয়েছে। Onside from Mushfiqur Rahim. Not shy of using the feet. And I think the focus was initially because they did take so much time to get set. Nothing wrong in that. Absolutely nothing wrong. Hassan Ali back in the attack. Had a bit of a niggle, but he's okay. He's fine. He's back. শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে 152 রান। চট্টগ্রামে বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্টের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাদি মাহমুদ। সরাসরি তার কাছে যাচ্ছি। সাদি, চট্টগ্রাম টেস্টের সবশেষ আপডেট আপনার কাছে জানতে চাই, এবং আমরা জানি যে প্রথম সেশনে বাংলাদেশ 4 উইকেট হারিয়েছে। আপনি কি মনে করেন অতটা কি ভালো বল করেছে পাকিস্তানিরা?
জি শারমিন, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশ দল আসলে কেমন ব্যাটিং করেছে, আমি যদি সেটি বলতে চাই তাহলে কিন্তু বাংলাদেশ দল আপনি দেখবেন যে আজকে শুরুতেই কিন্তু টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন মুমিনুল হক। প্রথমে কিন্তু মনেই হচ্ছিল যে বাংলাদেশ দল আসলে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন, কারণ প্রতিপক্ষের ক্যাপ্টেন যিনি আছেন বাবর আজম তিনিও কিন্তু আসলে বলেছেন যে টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন, কিন্তু আসলে ব্যাটিংয়ে নামার পর কিন্তু আসলে সেটি মনে হয়নি, কারণ খুব দ্রুতই বাংলাদেশ দল উইকেট হারিয়েছে। দলীয় 50 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায়। তারপর কিন্তু আসলে মুশফিকুর রহিম এবং লিটন দাস একটি পার্টনারশিপ করছে এবং একটা বাংলাদেশ দলকে একটি ভালো একটি জায়গায় নিয়ে যাওয়ার আসলে চেষ্টা করছেন। তো গতকাল প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন মুমিনুল হক কিন্তু বলে দিয়েছিলেন যে এই দলে কিন্তু সিনিয়র প্লেয়ার খুব একটা নেই, অর্থাৎ মুশফিক এবং মুমিনুল এই দুইজনে কিন্তু সিনিয়র প্লেয়ার। আর নিয়মিত সিনিয়র প্লেয়ার যারা আছেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, তামিম ইকবাল খান, তারা কিন্তু ইনজুরির কারণে আসলে এই দলে নেই। আর মাহমুদুল্লাহ রিয়াদ তো আসলে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত আসলে জানিয়ে দিয়েছেন। তো সব মিলিয়ে মুমিনুল যেটা বলেছিলেন যে দলে সিনিয়র প্লেয়ার না থাকায় কিন্তু পাকিস্তানের মতো একটা অভিজ্ঞ দলের বিপক্ষে এই টেস্ট খেলা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং। এর জন্য কিন্তু আসলে মুমিনুল তরুণদের উপরে আসলে ভরসা রাখছে। আর আপনি যেটা বলছিলেন যে ব্যাটার ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তার কিন্তু আজকে অভিষেক হয়েছে। তিনি অনেক দিন যাবতীয় আসলে স্কোয়াডে ঘোরাফেরা করছিলেন, কিন্তু অভিষেক হচ্ছিল না, শেষে কিন্তু আজকে অভিষেক তার হয়ে গেল। তো সব মিলিয়ে বাংলাদেশ দল এখন ব্যাটিং করছে এবং আমি যদি একটু দর্শক সমর্থকের কথা আপনাকে জানাতে চাই তাহলে কিন্তু আমি গতকালও চট্টগ্রামের বিভিন্ন জনের সাথে কথা বলেছি, আজকেও সকাল থেকে আমি এই স্টেডিয়ামে আছি, সবার সাথে কথা বলার চেষ্টা করেছি। প্রথম দিকে কিন্তু অতটা দর্শক মাঠে ছিল না, অতটা ভিড় ছিল না, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দর্শক সমর্থক যারা আছেন তারা কিন্তু মাঠে এসেছেন, এখনও তারা লাইন ধরে আসলে মাঠে প্রবেশ করছেন। তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এই টেস্ট দিয়ে আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা আসলে ভালো করুক বাংলাদেশ, জয় দিয়ে শুরু করুক, যেহেতু গত আসরে বাংলাদেশ দল একদমই ভালো করতে পারেনি। আপনি জানেন যে তারা 7টি ম্যাচ খেলেছে, 6টি হেরেছে, একটি ড্র করেছে। তো দর্শক সমর্থকরা চাইছেন যে এবারের আসরটা বাংলাদেশ ভালোভাবে শুরু করুক। শারমিন। সাদি, ধন্যবাদ আপনাকে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দীর্ঘ 7 বছরের যাত্রা শেষে মুক্তি পেয়েছে তরুণ নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের প্রথম চলচ্চিত্র নোনা জলের কাব্য। মুক্তির আগে বেশ কয়েকটি আন্তর্জাতিক উৎসবে অংশ নেওয়া চলচ্চিত্রটির প্রিমিয়ার শো দেখতে আসেন রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিশিষ্ট জনেরা। আজ থেকে চলচ্চিত্রটি ঢাকার স্টার সিনেপ্লেক্সের সকল শাখায় শ্যামলী সিনেমা ও ব্লকবাস্টার মুভিজে প্রদর্শিত হচ্ছে। লাইলা নসিনের রিপোর্ট। দেশের সমুদ্র উপকূলবর্তী প্রান্তিক জেলেদের জীবন সংগ্রাম নিয়ে তরুণ নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের নোনা জলের কাব্য মুক্তির আগে থেকে ছিল বেশ আলোচিত। যাদের নিয়ে নির্মিত চলচ্চিত্রটি, তাদের পর এবার রাজধানীতে হল ভর্তি দর্শক দেখল চলচ্চিত্রটির প্রিমিয়ার শো দেখে দর্শকরা জানান মন্দা কাটিয়ে তরুণদের হাত ধরে আবারও সমৃদ্ধ হবে বাংলাদেশের চলচ্চিত্র। আমাদের চলচ্চিত্র যে ঘুরে দাঁড়ানো শুরু করেছে, সেটি আমরা যে লক্ষ্যে পৌঁছাতে চাই, বাংলাদেশের চলচ্চিত্র বিশ্ব অঙ্গনে একটি জায়গা দখল করে নেবে, সেটি শহীদদের মতো তরুণ নির্মাতাদের হাত দিয়ে সেই স্বপ্নের ঠিকানায় আমরা পৌঁছাতে পারব। সকল আর্টের কম্বিনেশন হলো চলচ্চিত্রে। ভালো সিনেমা করে আমাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক সকল উন্নয়নে, বিকাশে যেন অবদান রাখতে পারে। বৈশ্বিক উষ্ণতা, আমাদের জোয়ারের যে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, তার কারণে তার ক্ষতি হবে। এইটিকে মূলমন্ত্র ধরেই, মূলধন ধরেই তার এই ছবিটি তিনি সাজিয়েছেন। অসাধারণ একটি গল্পের মধ্যে ছবিটি সাজিয়েছে। এই জলবায়ু পরিবর্তনের কারণে কোটি কোটি মানুষ কি দুর্বিষহ জীবনযাপন করছে, এবং এই বিষয়টা বিশ্বের কাছে তুলে ধরার জন্য এই চলচ্চিত্রটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর আগে এবছর জলবায়ু সম্মেলনেও প্রদর্শিত হয় ছবিটি। জলবায়ু বিপর্যয়ের এই সময়ে চলচ্চিত্রটি মানুষকে নতুন করে পরিবেশ নিয়ে ভাবাবে বলে মনে করেন নির্মাতা। খুবই চাই শহরের মানুষ যারা, তারা হলে এসে এই ছবিটি দেখুক, প্রান্তিক মানুষের জীবন সম্পর্কে ওরা জানুক, এবং ওদের জন্য যদি কিছু একটা করা যায় সেই পদক্ষেপ নিক, তাতেই নোনা জলের কাব্যর সার্থকতা হবে। ওখানকার ওয়েদার তো একদমই ডিফারেন্ট, মানে আমরা আসলে সমুদ্রের তীরেই 2 মাস পুরো শ্যুটটা করেছি। সো হ্যাঁ, ডিফিকাল্ট সেই সেন্সে ধরতে গেলে হ্যাঁ ডিফিকাল্ট ছিল। এর আগে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংবাদকর্মীদের জন্য বিশেষ প্রদর্শনী হয় ছবিটির। লাইলা নৌসিন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে অশোক লীলা নিফাদ অটোস বিরতি। স্বাগত আরো একবার চ্যানেল আই সংবাদে।
রাজধানীর লালমাটিয়া বিবি মসজিদে জুমার নামাজের পর বিশিষ্ট চিকিৎসক কবির আহমেদ চৌধুরীর জানাজার নামাজ হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল 68 বছর। তিনি চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের নিকটাত্মীয়। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। যশোর খুলনা মহাসড়কের শহরের মুরুরি মোড় থেকে মনিহার পর্যন্ত 3 কিলোমিটার 4 লেন সড়কের কাজ এগিয়ে চলছে। দীর্ঘদিন ভাঙাচোরা সড়কটির 4 লেনের কাজ শেষ হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগে নতুন মাত্রা যোগ হবে মনে করছেন সংশ্লিষ্টরা। যশোর থেকে আকরামুজ্জামানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদি ওমরের রিপোর্ট। বদলে যাচ্ছে যশোর খুলনা মহাসড়ক। 2019 সালের শেষ দিকে শহরের মনিহার থেকে মুরলি পর্যন্ত 3 কিলোমিটার 4 লেনে উন্নীতকরণ প্রকল্প গ্রহণ করে সড়ক ও জনপদ। 24 ফুটের সড়কটির 4 লেনে প্রস্থ দাঁড়াচ্ছে 50 ফুটের বেশি। 131 কোটি 17 লাখ টাকা ব্যয় সাপেক্ষ এই প্রকল্পের মাঝে রাখা হয়েছে সড়ক ডিভাইডার, আধুনিক মানের ড্রেন ও ফুটপাথ। অনেক ভালো, মানে এত বড় রাস্তা দক্ষিণবঙ্গের মানুষের জন্য বা আমাদের যশোরের মানুষের জন্য খুবই উন্নয়ন। আগের থেকে মোটামুটি আমরা এখন সচ্ছলভাবে চলতে পারবো, তবে কাজটা যদি আরো দ্রুত হয় আমাদের জন্য একটু ভালো হয়। রাস্তায় যে যানজট তৈরি হচ্ছে এতে করে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি। এখন 4 লাইন রাস্তা আছে, এখন দামটা কমবে, চলাচলটা ভালো হবে। যাত্রীরা অনেক কষ্ট পায় রাস্তাতে এখন, এই জন্য আমরা ছোলো কাজটা, কিন্তু ইনশাল্লাহ 23 দিনের মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। সড়ক বিভাগের কর্মকর্তারা বলেছেন, প্রকল্পটি শেষ হলে বদলে যাবে যশোর শহরের পূর্বাংশের চিত্র। পাশাপাশি দূর হবে দীর্ঘদিনের জনদুর্ভোগ। সংশ্লিষ্টরা বলছেন 2022 সালের জুনের আগেই সড়কটির কাজ পুরোপুরি সম্পন্ন হবে। যশোর শহরটিকে নান্দনিক করার যে পরিকল্পনা রয়েছে তার একটা অংশ হিসেবে আমরা এই প্রকল্পটিকে হাতে নিয়েছি এবং মনিহার থেকে মুরলী পর্যন্ত অত্যন্ত ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। দীর্ঘমেয়াদী বৃষ্টিপাতের ফলে কাজটি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে, বিধায় আমরা আগামী জুন 23 সাল পর্যন্ত আমরা এটা সময় বর্ধন করছি। তারা বলছেন, শুধু মুরলী থেকে মনিহার পর্যন্ত নয়, এভাবে যশোর শহরের প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ অন্যান্য সড়কগুলোকেও উন্নীত করা হবে। সাদিয়া ওমর, চ্যানেল আই। ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা শাহিনুর মিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক জয়া মারিয়ার পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ তহিদুজ্জামান। প্রধান তথ্য কর্মকর্তা বলেন, গণমাধ্যম যত সক্রিয় হবে রাষ্ট্র তত সচেতন হবে। সুশাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করে চলেছে। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান জানান তিনি। এবার দেখবেন নিটল টাটা কৃষি সংবাদ। মানসম্মত আলু বীজ ও রাসায়নিক সার মিলছে না জয়পুরহাটে। প্রতি বস্তা আলু বীজ 200 থেকে 300 টাকা বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন চাষিরা। জয়পুরহাট থেকে শফিউল বাড়ি রাসেলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। জেলা জুড়ে আলু রোপণের মৌসুম শুরু হয়েছে। আমন ধান কাটার পরই এই অঞ্চলে আলু রোপণ শুরু করেন চাষিরা, কিন্তু মৌসুমের শুরুতেই চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় মানসম্মত আলু বীজ সংগ্রহ করা সম্ভব হয়নি। আলুর বীজ যখন আমরা কিনতে যাই দেখেন যে অফিসের লাইন ধরে থাকে, ভালো বীজ পাওয়া যায় না। তারপর অনেকক্ষণ ভরা অপেক্ষা করে ঘুরে আসা লাগে, বা আরেকদিন যায় 1 বস্তা পাওয়া যায়, ওই দিয়ে আমার হয় না। দাম বেশি, বাজার বেশি, কিনে আনে হয়তো দেখা যায় 50 টাকা পর্যন্ত কেজি কিনতে হয়। আর বেচার সময় 10 টাকা 8 টাকা কেজি বিক্রি করা হয়, সেও আবার
টেকাই দেয় না মহাজন। বাজারে 40 কেজির আলু বীজের বস্তা 200-300 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে 50 কেজির এক একটি টিএসপি সারের বস্তার সরকারি মূল্য 1100 টাকা হলেও কৃষককে কিনতে হচ্ছে 1500 টাকায়। চাষিকে কোনো বিক্রয় রসিদও দিচ্ছে না ডিলাররা। আমাদের পোষে না, এত খরচ করে পোষে না। আমাদের কলে আমাদের বহু সার আছে, তোমার সার নেদাও টাকা দিয়ে, ইসিপ কি করবে? ইসিপের তো তোমার দরকার নাই। বিষয়গুলো খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। ন্যায্য মূল্যে এবং ভালো মানের বীজ পায়, এর জন্য আমাদের কৃষি বিভাগ এবং প্রশাসন সহ সবাই আমরা মনিটর করছি এবং এখানে কোনো রকমের যেন সমস্যা না হয় এই ব্যাপারে জোরালো ভূমিকা রাখার জন্য আমরা উপজেলা কৃষি অফিসার ইউনো মহোদয় সহ আমাদের উপসহকারী কৃষি অফিসারদের নির্দেশনা প্রদান করা হয়েছে। জেলায় এবার 40,315 হেক্টর জমিতে আলু বীজের বিপরীতে চাহিদা রয়েছে 46,000 মেট্রিক টন, আর চলতি মাসে টিএসপি সহ অন্যান্য সারের বরাদ্দ মিলেছে 16,716 মেট্রিক টন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার থাকছে প্রকৃতি সংবাদ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে আবাদি জমি ও জলাশয় ভরাট করছে প্রভাবশালী চক্র। প্রশাসনের অভিযানে জরিমানা করা হলেও থেমে নেই বালু ভরাট। স্থানীয়দের অভিযোগ, কেনা জমির বাইরেও জোর করে অনেকের জায়গায় বালু ফেলছে চক্রটি। আক্তার হোসেনের রিপোর্টে বিস্তারিত। কয়েকদিন আগেও এখানে বিভিন্ন ফল ফসল আবাদ করত কৃষকরা। বেশ কয়েকটি জলাশয় ছিল দেশীয় মাছের আধার। এখানকার কিছু জমি কিনে রাতারাতি বালু ভরাট শুরু করে একটি শিল্প প্রতিষ্ঠান ও স্থানীয় প্রভাবশালী চক্র। এক পর্যায়ে নিজেদের কেনা জমির বাইরেও বালু ভরাট করে প্রতিষ্ঠানটি। এতে কৃত্রিম জলাবদ্ধতা সহ এলাকার পরিবেশ বিপর্যয় ঘটে। চাপের মুখে দিয়া চাপে আমরা কইছি বিক্রি করবো, সম্পত্তি পামুকে আমরা নাই তো বাপদাদার কালানের সম্পত্তি। আমার জায়গায় এরা জোরপূর্বক এই তিব্বতের নাম কইয়া সমস্ত বালু ফলায় ভরে লাইতেছে। এই জমিটার মধ্যে আমার ধান ছিল, ধান সব তলায় ফেলাই দিছে। চারা ছিল সিম গাছ, তারপরে উস্তা, বিভিন্ন ফসলাদি। রাত্রে অন্ধকারে কোনো কথা নাই, মানে মাটি ভরাট করতেছে। যতটুকু জায়গা আছে 4টা ফ্যামিলি আনো থাকবো, এই জায়গাগুলো অনেক বালু দিয়া জোরপূর্বক ভরাট করে লইতেছে। অন্যের জমিতে বালু ফেলে বিক্রি করতে বাধ্য করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তাদেরকে বলা হয়েছে যে তোমরা আইসা বইসা আলাপ আলোচনা করে যে ইয়া করো, কিন্তু একজনও আসে নাই। যদি তার জায়গা না বিক্রি করে তাইলে তার জায়গাতে যদি বালু আমাদের আইডালাবো, আর না হইলে বালু যার জায়গাত গেছে সেই ইয়া হইল। কোম্পানি অর্ডার দিছে বালু ভরাট করেন, জাগো জায়গা আছে যদি বিক্রি করে তারা আইবো, আইলে আমি উচিত দাম দিয়ে দিব। অবৈধভাবে বালু ভরাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। যে কোনো এলাকায় আমাদের জমির শ্রেণী পরিবর্তন করতে হলে, বালু ভরাট সেখানে ইন্ডাস্ট্রি স্থাপন করতে হলে জমির শ্রেণী পরিবর্তনের জন্য জেলা প্রশাসক মহোদয়ের একটা অনুমতি লাগে আমাদের আইন অনুযায়ী। তো তারা এই কাজটি করে নাই এবং আমাদের কাছ থেকে তাদের কোনো আবেদনও পাই নাই এখানে ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য জমি ভরাট। সো এটা একটা বেআইনি কাজ তারা করছে, তো এটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কিছুদিন বন্ধ থাকলেও আবারও চলছে বালু ভরাট। আক্তার হোসেন, চ্যানেল আই, নারায়ণগঞ্জ। এবার অন্যান্য সংবাদ। প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে ইউপি নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার চলছে। ঘটে চলেছে সংঘর্ষের ঘটনাও। এতে আতঙ্কিত প্রার্থী ও ভোটাররা। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের আরও একটি রিপোর্ট। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী এলাকাগুলোতে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহীদের সহিংসতার ঘটনা চলছে। প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে। মুন্সিগঞ্জের সদর ও টঙ্গীবাড়ি উপজেলার 17টি ইউনিয়নের মধ্যে 2টি উপজেলার চরাঞ্চলের 8টি ইউনিয়ন অধিক ঝুঁকিপূর্ণ। বৃহস্পতিবার রাতেও সদর উপজেলার শিলই ইউনিয়নের নৌকার প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আমার প্রতিপক্ষ পারভেজ মির্জা আনারস মার্কার প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তার লোকজন আমার কালকে রাত 11:45 আনুমানিক 11:45
আমার ক্যাম্পে হামলা দেয় এবং আগুন জ্বালিয়ে দেয়। আগুন জ্বালিয়ে দিয়ে আমার ক্যাম্পকে পুড়ে ফেলে। যশোরের বাঘারপাড়া ও মনিরামপুর উপজেলার 22টি ইউনিয়নে নির্বাচন হবে। যশোরের শার্শার 10টি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ, প্রচার চালাতে তাদের নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। রাজনৈতিকভাবে চাপ প্রয়োগ করায় নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হয়েছে অনেককে। প্রচার প্রচারণায় ব্যাপক বাধা দিচ্ছে। আমি গতকাল ট্যাংরায় মিছিল করছি, মানে সভা করছিলাম, বকুল তার সহযোগী সহ আমার মিছিল পরে মোটরসাইকেল বা গাড়ি তুলিতেছে। আমি কোনো রকম বেশি চলে এসেছি। 18 থেকে 20 সেপ্টেম্বর টানা বৃষ্টিতে 152টি ভোট কেন্দ্রের মধ্যে 5টি কেন্দ্র এখনো পানিবন্দী। লক্ষ্মীপুর পৌরসভা, রায়পুর ও রামগঞ্জ উপজেলার 20টি ইউনিয়নে ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। বিএনপি জামায়াতের কর্মী সমর্থকরা দলীয়ভাবে নির্বাচন না করলেও মেয়র ছাড়া কাউন্সিলর, স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান ও সদস্য পদে ঠিকই নির্বাচনে অংশ নিচ্ছেন। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে আছে। ছোটখাটো দু একটা আচরণবিধি ভঙ্গের বিষয় থাকলেও আমরা ইতিমধ্যে সেগুলো নিয়ন্ত্রণে নিয়েছে এবং প্রার্থীরা সুষ্ঠুভাবে নির্বাচনী প্রচার কার্যক্রম চালাচ্ছে। নির্বাচনী সহিংসতা সামাল দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইউনিয়নব্যাপী আমাদের পোশাকে এবং সাদা পোশাকে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যে কোনো মূল্যে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন স্থানীয় জনগণকে উপহার দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বদ্ধপরিকর। দেশের প্রায় 4,500 ইউপি নির্বাচন ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সাদিয়া ওমর, চ্যানেল আই। এবার জানাবো বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর।